রামপুরের হোলি ঢাকের তালি আর হৃদয়ের রং। ঠিক আছে, যদি তোমার এই ঢাকের এতই জোর থাকে যে আমাকে নাচাতে পারো তবে তাই হোক। রামপুরের গলিতে হোলি মানে শুধু উৎসব নয়, বরং এক উন্মাদনা। চারদিকে আবির আর গোলাপের সুগন্ধ, ঢোলের শব্দ আর হোলিহার শোরগোল। এই ভিড়ের মধ্যেই এক ছেলে ছিল যার নাম অভিজিৎ। অভিজিৎ একটি সাধারণ পরিবারের ছেলে ছিল যে একটি ছোট মুদি দোকান চালাত। কিন্তু তার আসল পরিচয় ছিল তার প্রতিভা। সে ঢোল বাজাতে পারদর্শী ছিল এবং যখন তার হাত ঢোলের উপর পড়ত তখন যেন মরা মানুষের দেহেও প্রাণ ফিরে আসত। তার কাছে হোলির মানে ছিল আপনজনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। অন্যদিকে শহরের সবথেকে বড় প্রাসাদ শ্রীধামে নিস্তব্ধতা চেয়েছিল। এটি ছিল শহরের সবথেকে বড় বিজনেস টাইকুন ঈশিতা মেহরার বাড়ি। ঈশিতার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, বড় বড় বিজনেস ডিল ছিল, কিন্তু বন্ধুদের সাথে কাটানোর মতো এক মুহূর্ত সময় ছিল না। তার কাছে হোলি ছিল শুধু একটি সোশ্যাল মিডিয়া ইভেন্ট। সাদা পোশাক পরে সামান্য গুলার লাগিয়ে ছবি তোলা, আর তারপর নিজের এসি রুমে বন্ধ হয়ে যাওয়া। সেদিন ভাগ্য বদলে গেল। দিনটি ছিল হোলির দিন। অভিজিৎ নিজের দলের সাথে ঢোল বাজাতে বাজাতে গলি দিয়ে যাচ্ছিল। তার কুর্তার নীল আর হলুদ রঙে মাখামাখি ছিল। তারা ঘুরতে ঘুরতে শহরের অভিজাত এলাকায় পৌঁছে গেল, যেখানে ঈশিতার প্রাসাদ ছিল। ঈশিতা নিজের বারান্দায় দাঁড়িয়ে নিচের ভিটকে কিছুটা ঘৃণা আর কিছুটা অবাক হয়ে দেখছিল। সে বুঝতে পারত না যে মানুষ এত নোংরার মধ্যে কিভাবে খুশি থাকতে পারে। তখনই তার নজর পড়ল ঢোল বাজানো সেই ছেলেটির উপর। অভিজিৎ পূর্ণমস্তিতে ঢোল বাজাচ্ছিল। তার মুখে এমন এক হাসি ছিল যা ঈশিতা হয়তো কখনো তার বিজনেস পার্টনারদের মুখে দেখেনি। এমন এক উজ্জ্বলতা যা টাকা দিয়ে কেনা যায় না। ঈশিতার বাড়ির বাইরে একটি বড় গেট ছিল। সে তার সিকিউরিটি গার্ডকে বলল, এদের এখান থেকে হটাও, খুব আওয়াজ করছে। কিন্তু তখনই তার দাদাজি, যিনি পুরনো ধ্যান ধারণার এবং মিশুক মানুষ ছিলেন, বাইরে এলেন আর বললেন, আরে ঈশিতা, হোলি বলে কথা, এদের ভেতরে আসতে দাও। ঢোল ছাড়া আবার কিসের হোলি? অভিজিৎ আর তার দল ভেতরে এলো। অভিজিৎ ঢোলের গতি বাড়িয়ে দিল। সবাই নাচতে লাগল। ঈশিতা রেগে নিচে এলো আর অভিজিতের কাছে গিয়ে বলল, বন্ধ করো এই শোরগোল। তুমি জানো তুমি কার বাড়িতে আছো? অভিজিৎ ঢোল থামালো, কিন্তু তার চোখে ভয় ছিল না। সে হেসে বলল, ম্যাম সাহেব, বাড়ি আপনার বড় হতে পারে, কিন্তু উৎসব তো সবার। আজকের দিনে তো শত্রুরাও কোলাকুলি করে। আপনি তো তবুও আমাদের শহরের কুইন। ঈশিতার তার সাহস অদ্ভুত লাগল। আমার এই রং পছন্দ নয়, এগুলো স্কিম নষ্ট করে দেয়া। আর তোমার এই আওয়াজ আমার মাথায় যন্ত্রণা করছে। অভিজিৎ এক চিমটি গোলাল তুলে নিল। রং স্কিম নষ্ট করে না ম্যাম সাহেব, রং তো মন পরিষ্কার করে। যদি আজ আপনি একবার মন খুলে হোলি খেলেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনি আপনার কোটি কোটি টাকার সম্পত্তি ভুলে এই মাটির গন্ধে হারিয়ে যাবেন। ঈশিতা এক দীর্ঘশ্বাস নিল। ঠিক আছে, যদি তোমার এই ঢোলের এতই শক্তি থাকে যে আমাকে নাচাতে পারে, তবে আমি মেনে নেব, কিন্তু যদি না পারে তবে তুমি আর তোমার দল এখনই এখান থেকে চলে যাবে আর কোনোদিন এই এলাকায় মুখ দেখাবে না। অভিজিৎ ঢোলের উপর এক জোরে তালি দিল। মন জড়িয়ে এলো। পুরো পরিবেশ বদলে গিয়েছিল। একপাশে শহরের সবথেকে ধনী মেয়ে ছিল, যে নিজের অহংকারের দেওয়াল তুলে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে এক গরিব কিন্তু মনের দিক থেকে ধনী ছিল, যার কাছে ছিল শুধু তার ঢোলের তালি আর রঙের জাদু। অভিজিৎ এমন এক সুর তুলল যা সরাসরি হৃদয়ে আঘাত করছিল। ধীরে ধীরে প্রাসাদের চাকুর, গার্ড এবং এমনকি ঈশিতার দাদাজিও ঝুমতে লাগলেন। ঈশিতা তখনও দাঁড়িয়ে ছিল, কিন্তু তার পা নিজের অজান্তেই থির করে কাঁপতে লাগল। ঈশিতার প্রাসাদের আঙ্গিনায় ঢোলের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আর পরিবেশে এমন এক শক্তি ছিল যা ঈশিতা আগে কখনো অনুভব করেনি। অভিজিৎ ঢোলের উপর এক তেজ গতি ধরল। তার হাত এত দ্রুত চলছিল যে দর্শকদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ঈশিতা, যে এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, তার মুখে হালকা ভাঁজ পড়তে লাগল। তার মস্তিষ্ক বলছিল থামো, কিন্তু তার পা যেন অন্য কোথাও যাচ্ছিল। তখনই অভিজিৎ ঢোল বাজাতে বাজাতে ঈশিতার চারপাশে ঘুরতে শুরু করল। সে ঢোলের শব্দ কিছুটা কমিয়ে এক মনোরম সুর বাজাতে লাগল। সে ঈশিতার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাম সাহেব, আমিরির দেওয়াল খুব উঁচু হয়, কিন্তু রঙের ফোয়ারা সব দেওয়াল পার করে যায়। হঠাৎ ঈশিতার দাদাজি এক মুঠো গোলাল হাওয়ায় ওড়ালেন। সেই গোলাল সরাসরি ঈশিতার সাদা ডিজাইনার স্যুটের উপর পড়ল। ঈশিতা চমকে গেল, কিন্তু সে রাগ করার বদলে নিজের স্যুটে লেগে থাকা সেই গোলাপি রংটি দেখল। তার ঠোঁটে এক অজানা হাসি ফুটে উঠল।
প্রথম রং, প্রথম খুশি। ঈশিতা এক দীর্ঘশ্বাস নিল এবং পাশে রাখা গোলালের থালা থেকে কিছুটা হলুদ রং তুলল। সবাই থমকে গিয়েছিল দেখার জন্য যে সে কি করেল। ঈশিতা অভিজিতের কাছে গেল এবং তার গালে হালকা করে রং লাগিয়ে দিল। তোমার ঢোলে দম তো আছে অভিজিৎ, ঈশিতা ধীরে থেকে বলল। পুরো প্রাসাদ করতালিতে ফেটে পড়ল। অভিজিৎ আবার জোরে সোরে ঢোল বাজানো শুরু করল এবং এবার ঈশিতাও সবার সাথে নাচতে লাগল। সে ভুলে গেল যে সে কোটি কোটি টাকার মালকিন। সে ভুলে গেল যে তার কাপড় নষ্ট হচ্ছিল। সে সেদিন জানল যে আসল আনন্দ এসি রুমে নয়, বরং আপনজনদের মাঝে মন খুলে হাসার মধ্যে রয়েছে। যখন হোলির উৎসব শেষ হলো এবং বিকেল হলো, অভিজিৎ আর তার দল চলে যেতে লাগল। ঈশিতা নিজের প্রাসাদের বারান্দা থেকে তাদের চলে যাওয়া দেখছিল। সে অভিজিৎকে থামালো এবং কাছে ডাকল। অভিজিৎ, আজ তুমি আমাকে সেটা দেখালে যা আমার টাকা কখনো দেখাতে পারেনি। কিন্তু একটা কথা বলো, তুমি এত খুশি কিভাবে থাকো? তোমার কখনো ভয় লাগে না যে কাল কি হবে? অভিজিৎ হেসে জবাব দিল, ম্যাম সাহেব, আমাদের গরিবদের কাছে হারানোর মতো কিছু থাকে না, কিন্তু পাওয়ার জন্য পুরো জগৎ থাকে। আগামীর চিন্তায় আজকের রং কেন ফ্যাকাশে করব? ঈশিতা তার কথায় প্রভাবিত হল। সে নিজের কার্ড বের করে অভিজিৎকে দিয়ে বলল, কাল সকালে আমার অফিসে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। পরদিন সকালে অভিজিৎ কিছুটা ইতস্তত বোধ করে ঈশিতার বড় কর্পোরেট অফিসে পৌঁছাল। সেখানে সবাই স্যুট বুট পরেছিল, আর অভিজিৎ তার সাধারণ কুর্তায়। যখন সে ঈশিতার কেবিনে গেল তখন সেখানে আরও একজন ব্যক্তি বসেছিল, বিক্রম, যে ঈশিতার বিজনেস পার্টনার ছিল এবং তাকে বিয়ে করতে চাইত। বিক্রম অভিজিৎকে উপর নিচ দেখল এবং ঘৃণা ভরে বলল, ঈশিতা, এই রাস্তাঘাটের ছেলেটা এখানে কি করছে? তুমি কি এখন চাকর গলি থেকে তোলা শুরু করে দিলে? ঈশিতা রেগে বলল, মুখ সামলে বিক্রম, অভিজিৎ আমার অতিথি। বিক্রম এক কুটিল হাসির সাথে অভিজিতের দিকে তাকাল। সে বুঝে গিয়েছিল যে ঈশিতার মনে এই ছেলেটির জন্য কিছুটা জায়গা তৈরি হচ্ছিল এবং সে এটা সহ্য করতে পারছিল না। সে মনে মনে এক ষড়যন্ত্র রচনা করল যাতে সে অভিজিৎকে ঈশিতার নজরে নামিয়ে দিতে পারে। ঈশিতা অভিজিৎকে নিজের অফিসে এই জন্য দেখেছিল কারণ সে তার আগামী এক বড় কালচারাল ইভেন্টের জন্য এক আসল দেশি ছোঁয়া চাইছিল। সে চাইছিল অভিজিৎ নিজের টিমের সাথে সেখানে ঢোল বাজাক এবং শহরের বড়লোকদের দেখাক যে আসল ভারতের সঙ্গীত কি। কিন্তু বিক্রম মাঝখানে কথা বলে উঠল, ঈশিতা, এটা আমাদের কোম্পানির সবথেকে বড় সাকসেস পার্টি, এখানে দেশ বিদেশের ইনভেস্টররা আসবে। তোমার কি মনে হয় এই ঢোলকাসর আমাদের ইমেজের জন্য ঠিক? আমাদের কোনো ইন্টারন্যাশনাল ডিজে ডাকা উচিত। ঈশিতা দীর্ঘভাবে বলল, বিক্রম, মানুষ ডিজে শুনে ক্লান্ত হয়ে গেছে, তাদের আসল কিছু চাই। আর অভিজিতের প্রতিভা আমি নিজে দেখেছি। অভিজিৎ সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। সে প্রথমবার এত বড় অফিস আর এত গভীর রাজনীতি দেখছিল। সে ঈশিতার দিকে তাকিয়ে বলল, ম্যাম সাহেব, যদি আপনার মনে হয় যে আমি আপনার সম্মান কম করব তবে আমি চলে যাচ্ছি। আমি রঙের সাথে বন্ধুত্ব করতে জানি, এই কাচের দেওয়ালের সাথে নয়। ঈশিতা অভিজিতের হাত থামালো এমন এক মুহূর্ত যা দেখে বিক্রমের চোখের রক্ত নেমে এলো। না অভিজিৎ, তুমি আসবে এবং তুমি সেটাই করবে যা তুমি সবথেকে ভালো পারো। পার্টির রাত এলো। শহরের বড় বড় মানুষ গ্র্যান্ড প্যালেস হোটেলে জমা হয়েছিল। চারদিকে চাকচিক্য ছিল। অভিজিৎ নিজের দলের সাথে এক কোণায় দাঁড়িয়েছিল। তারা সবাই নতুন সাদা কুর্তা পরেছিল এবং তাদের ঢোলগুলো ঝকঝক করছিল। বিক্রম তার এক বিশ্বস্ত লোককে ইশারা করল। সে অভিজিতের ঢোল রাখার জায়গায় একটি দামি ডায়মন্ড নেকলেস লুকিয়ে রাখল যা ঈশিতা সেই রাতে পরার জন্য আনিয়েছিল। কিন্তু সেটি নিখোঁজ হয়ে গিয়েছিল। যখন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছিল তখনই হলে শোরগোল পড়ে গেল। ঈশিতার ম্যানেজার দৌড়ে এলো। ম্যাম, আপনার সেই 2 কোটি টাকার হীরের হারটা পাওয়া যাচ্ছে না, লকার থেকে গায়েব। বিক্রম সুযোগ বুঝে বলল, আমি জানতাম এই ধরনের লোকেদের ভেতরে ডাকলে এটাই হবে। সিকিউরিটি এই ঢোলবাওয়ালাদের ব্যাগ চেক করল। সিকিউরিটি যখন অভিজিতের ঢোলের কাভার খুলল তখন সেখান থেকে সেই হীরের হারটি নিচে পড়ল। পুরো আসরে নিস্তব্ধতা ছেয়ে গেল। দেখলে ঈশিতা, এই হলো তোমার প্রতিভাবান ছেলে। বিক্রম চিৎকার করে বলল, এই ঢোল শুধু আওয়াজ করার জন্য নয় বরং চুরি লুকানোর জন্য আনা হয়েছে। ঈশিতার চোখে জল এসেছিল। সে বিশ্বাস করতে পারছিল না। অভিজিৎ ঈশিতার দিকে তাকালো এবং ধীরে থেকে বলল, ম্যাম সাহেব, আমি গরিব কিন্তু চোর নই। এই হার এখানে কিভাবে এলো আমি জানি না। বিক্রম অভিজিৎকে চড় মারার জন্য হাত তুলল।
কিন্তু অভিজিৎ তার হাত হাওয়ায় ধরে ফেলল। অভিজিতের চোখে এবার রাগ ছিল। হাত নিচে রাখুন সাহেব। ইজ্জত রুটি দিয়ে নয়, সততা দিয়ে তৈরি হয়। তখনই হোটেলের এক ওয়েটার ভয় পেতে পেতে সামনে এলো। সে ঈশিতাকে বলল, ম্যাম, আমি বিক্রম স্যারের লোককে অভিজিৎ ভাইজের ঢোলের পাশে কিছু লুকাতে দেখেছিলাম। আমার মনে হয়েছিল হয়তো কোনো ষড়যন্ত্র চলছিল, তাই আমি নিজের ফোনে ভিডিও করে নিয়েছিলাম। ওয়েটার এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা প্রায় অভিজিতের মতো মানুষদের সাহায্য করে। সে ভিডিওটি দেখালো যাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে বিক্রমের লোক হারটি লুকাচ্ছিল। ঈশিতার রাগ এবার বিক্রমের উপর ফেটে পড়ল। বিক্রম, তুমি এত নিচে নামতে পারো? এখনই এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকব। বিক্রম অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশিতা অভিজিতের কাছে গেল এবং ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করো অভিজিৎ, আমি এক মুহূর্তের জন্য তোমাকে সন্দেহ করেছিলাম না। অভিজিৎ হেসে ঢোল তুলল এবং বলল, সন্দেহ তো তাদের উপর হয় যাদের আমরা জানি না। ম্যাম সাহেব, আপনি তো আমাকে চিনে নিয়েছিলেন। অভিজিৎ ঢোলের উপর এমন তালি দিল যে পুরো পার্টির পরিবেশ বদলে গেল। শহরের ধনী মানুষরা যারা এতক্ষণ শুধু ওয়াইনের ক্লাস ধরে দাঁড়িয়েছিল, তারা অভিজিতের সুরে নাচতে লাগল। ঈশিতাও নিজের সব ভয় ত্যাগ করল এবং অভিজিতের সাথে ঢোলের তালে মেতে উঠল। সেই রাতে কোটিপতির মালকিন আর এক সাধারণ ছেলের মাঝখানের দেওয়াল চিরতরে ভেঙে গেল। কিন্তু কাহিনী এখনো শেষ হয়নি। পার্টির পর যখন সবাই চলে গেল, অভিজিৎ দেখল যে ঈশিতা ক্লান্ত হয়ে সিঁড়িতে বসে আছে। সে কাছে গেল এবং একটি ছোট গোলালের প্যাকেট বের করল। হোলি তো কেটে গেল, কিন্তু আমার পক্ষ থেকে এই একটা রং বাকি ছিল, অভিজিৎ বলল। ঈশিতা জিজ্ঞেস করল, এটা কোনো রং? অভিজিৎ তার হাত ধরল এবং বলল, এটা আশার রং। বিক্রমের জঘন্য ষড়যন্ত্র ব্যর্থ হল এবং ঈশিতা সবার সামনে অভিজিতের পাশে দাঁড়াল। কর্পোরেট পার্টিতে ঢোলের শব্দে আমির আর গরিবের ভেদাভেদ মুছে গিয়েছিল, কিন্তু আসল পরীক্ষা তখন শুরু হবার ছিল। পার্টির পরের দিন ঈশিতার মন নিজের কাছের প্রাসাদে টিকছিল না। তার বারবার অভিজিতের সেই কথা মনে পড়ছিল। আমাদের গরিবদের কাছে হারানোর কিছু থাকে না, কিন্তু পাওয়ার জন্য পুরো জগৎ থাকেল। সে তার ফোন তুলল এবং অভিজিৎকে কল করল। অভিজিৎ, তুমি বলেছিলে না যে তোমার মহল্লার হোলি আসল হয়? আমি আজ সেখানে আসতে চাই। অভিজিৎ অবাক হয়ে গেল। ম্যাম সাহেব, আমার মহল্লা খুব ছোট। সেখানে না এসি আছে, না কার্পেট আর না বোর্ডলোক। আপনি সেখানে কিভাবে থাকবেন? ঈশিতা হেসে বলল, আমাকে ম্যাম সাহেব বলো না, শুধু ঈশিতা বলো, আর রাস্তা দেখাও, আমি আসছি। যখন ঈশিতার চকচকে বড় গাড়ি বেনারসের সেই সরুগুলিতে প্রবেশ করল, তখন সবাই থমকে গেল। বাচ্চারা গাড়ির পেছনে দৌড়াচ্ছিল আর বয়স্করা নিজেদের দৌড়গোড়া থেকে উকি দিচ্ছিল। ঈশিতা গাড়ি থেকে নামল। সে আজ একটি সাধারণ কুর্তা আর জিন্স পরেছিল, কিন্তু তার ব্যক্তিত্ব তবুও চমকাচ্ছিল। অভিজিৎ সেখানে তার অপেক্ষা করছিল। তার বাড়ি মাটি আর ইটের তৈরি ছিল, কিন্তু তার দরজায় আলপনা আর ফুলের সাজ তাকে কোনো প্রাসাদের থেকে কম করে তোলেনি। অভিজিতের মা যখন ঈশিতাকে দেখলেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। বেটা, এত বড় মালকিন আমাদের এই গরিবের ঘরে? ঈশিতা এগিয়ে গিয়ে অভিজিতের মায়ের পা ছুঁল। মা, আজ আমি মালকিন নই, আপনার ছেলের বন্ধু হয়ে এসেছি। আমি কি একটু ঘোল পাব? মায়ের চোখে জল এসে গেল। তিনি ঈশিতাকে ভেতরে বসালেন। ঈশিতা দেখল যে কিভাবে একটি ছোট ঘরে পুরো পরিবার হাসি খুশিতে থাকছে। সেখানে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু প্রচুর ভালোবাসা ছিল। ঘাটে প্রদীপ জ্বলছিল। অভিজিৎ আর ঈশিতা ভিড় থেকে দূরে এক শান্ত জায়গায় বসেছিল। ঈশিতা দেখল যে অভিজিতের কাছে সেই গুলালের প্যাকেটটি আছে যা সে পার্টির রাতে দেখিয়েছিল। অভিজিৎ প্যাকেটটি খুলল এবং ঈশিতার দিকে এগিয়ে দিল। ঈশিতা, আমার পৃথিবী ছোট, কিন্তু এখানে রঙগুলো সত্যি। তুমি কি এই গরিব ঢোলওয়ালার জীবনে চিরতরের জন্য রং ভরতে চাইবে? ঈশিতা হেসে অভিজিতের হাত ধরল এবং সেই গুলাল অভিজিতের গালে লাগিয়ে দিল। অভিজিৎ, কোটি কোটি টাকার সম্পত্তিতে সেই কথা ছিল না যা তোমার এই শার্লে আছে। আমার তোমার ঢোলের তালি আর তোমার সাহচর্যের প্রয়োজন। কাহিনীর শেষ তখন হলো যখন ঈশিতা নিজের প্রাসাদকে একটি আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে বদলে দিল, যেখানে অভিজিতের মতো অনেক শিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেল। এখন ঈশিতা শুধু এক কোটিপতি বিজনেস আইকন ছিল না, বরং সেই রামপুরের গলিগুলোর হৃদস্পন্দন হয়ে উঠেছিল। হোলি এখন শুধু বছরে একবার আসত না, তাদের জন্য প্রতিটি দিন এক নতুন রং, এক নতুন আনন্দ আর এক নতুন রাগ নিয়ে আসত।
কারণ আসল আমিরই টাকায় নয়, বরং সেই সম্পর্কে থাকে যা হৃদয় দিয়ে তৈরি করা হয়। আশা করি যদি অভিজিৎ আর ঈশিতার এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনার ছোট একটি হাসি আর ভালোবাসা আমাদের এই ধরনের গল্প লেখার শক্তি যোগায়।